আসসালামু আলাইকুম সবাইকে আমাদের প্রবলেম সলভিং সিরিজের অর্থাৎ ভেক্টর প্রবলেম সলভিং সিরিজের আজকের 5th ক্লাসে। ঠিক আছে, স্ক্রিনে তোমরা দুটো প্রবলেম দেখতে পাচ্ছ, একটা ফিগার 1 দিলাম আমরা, আর একটা হচ্ছে ফিগার 2। ঠিক আছে, এই দুইটা প্রবলেম পিক করার একটাই অর্থ, এই দুইটা প্রবলেম থেকে আমরা যে কনসেপ্টগুলো নিংড়ে নিতে পারি ওই কনসেপ্টগুলো নিংড়ে নিব, কারণ আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে কনসেপ্ট শেখা উইথ প্রবলেম সলভিং। ঠিক আছে, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার, যেখানে তোমার কিচ্ছু কাজে আসবে না ওই দিন কিয়ামতের কিয়ামতের ময়দানে, অর্থাৎ কিয়ামতের ময়দান বলতে আমি ওই অ্যাডমিশন ময়দান বলতেছি। অ্যাডমিশন অথবা এইচএসসি যে কোনো কিছু হতে পারে, যখন তুমি কোনো নতুন একটা প্রবলেম দেখতে পাবা তখন নিঃসন্দেহে তোমার মনের ভিতরে অনেক প্রেশার কাজ করবে। ঠিক আছে, তো ওই মুহূর্তে তোমার গতানুগতিক যদি তুমি যদি ওই টাইপের স্টুডেন্ট হও যে জাস্ট প্রবলেম দেখে দেখে প্রবলেম সলভ করে গেলা, যেগুলো বইতে আছে ওগুলাই, কোনো কনসেপ্টের ভিতরে গেলা না, ডিপ থিঙ্কিং নাই তোমার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই, তাহলে তখনকার সময়টা তোমার জন্য খুবই টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো ওই সময়ে নিজেকে কন্ট্রোল করার এবং আম, আশা, অর্থাৎ পরীক্ষায় পরীক্ষার যে কোশ্চেন আছে, অর্থাৎ ইউনিক যে কোশ্চেনগুলো হয়, কনসেপচুয়াল কোশ্চেন, ওগুলোকে সঠিকভাবে আনসার দেওয়ার একটাই উপায়, একটাই ওয়ে, সেটা হচ্ছে কনসেপ্টে বাপ হওয়া, অর্থাৎ কনসেপ্টের বাবা হওয়া। ঠিক আছে, তোমাকে কনসেপ্টের ফাদার হতে হবে। তুমি যদি হইতে পারো তাহলে বুয়েট তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, অর্থাৎ তোমার ড্রিম কলেজ, তোমার ড্রিম ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, ওকে, আর লেকচার না বাড়াই আমরা আমাদের মেইন কাজে চলে যাই। তো আমরা প্রথমে 2 নম্বর প্রবলেমটা সলভ করি। ঠিক আছে, প্রবলেমটা সলভ কিভাবে হয় আগে সেটা দেখাই, তারপর দেখবা তোমাদের মনের ভিতরে এমনিতে অনেকগুলো প্রবলেম উদয় হবে, ভাই এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো। আচ্ছা দেখো, প্রথমে এটা দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, আচ্ছা আমি কালিটা চেঞ্জ করি। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর গেল 20 মিটার, ওয়াই অক্ষ বরাবর গেল 40 মিটার, এবং আবার এক্স অক্ষ বরাবর গেল 60 মিটার। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে মনে করো একজন ব্যক্তি, অর্থাৎ তুমি মনে করো এই মূল বিন্দু থেকে চলা শুরু করলা, এইদিকে প্রথমে এক্স অক্ষ বরাবর 20 মিটার গেলা, তারপর হঠাৎ করে তোমার মুড সুইং হলো, তারপর তুমি ডান দিকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আবার কয় মিটার গেলা, 40 মিটার গেলা, তখন আবার তোমার মুড সুইং হলো, তারপর তুমি আবার ডান দিকে এইদিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর 60 মিটার গেলা, এবং এখানে যাওয়ার পর থেমে গেলা। তাহলে তোমার মোট কোথা থেকে কোথায় পর্যন্ত হয়েছে, এখান থেকে এখান পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ। ঠিক আছে, সরণ সবসময় আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত গণনা করা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে তোমার সরণ। এখন তোমাকে যদি বলে সরণ নির্ণয় করতে, সরণটাকে মনে করো আমরা সরণটাকে মনে করো সরণটাকে মনে করো আমরা আর দিয়ে প্রকাশ করলাম, আর ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সরণ ভেক্টর নির্ণয় করতে বলছে, মনে করো তোমাকে সরণ ভেক্টর নির্ণয় করতে, তাহলে এটাকে আমরা আমরা কিভাবে করতে পারি? সরণ ভেক্টর সমান, এই ক্ষেত্রে যদি 20 মিটার এক্স অক্ষ বরাবর যায় তাহলে 20 মিটার ইন্টু আই ক্যাপ, 40 মিটার ওয়াই অক্ষ বরাবর গেছে 40 মিটার ইন্টু জে ক্যাপ, এবং এটা হচ্ছে আই ক্যাপ আবার 60 মিটার, কারণ এটা এক্স অক্ষ বরাবর গেছে। তাহলে আমরা সরাসরি সরণ ভেক্টর লিখতে পারি আর ক্যাপ ইকুয়াল টু 20 আই ক্যাপ প্লাস 60 জে আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ ইকুয়াল টু 20 আর 60 কত, 80, 80 আই ক্যাপ প্লাস 40 জি ক্যাপ। তো আমরা এখানে সরণ ভেক্টর পেয়ে গেছি, আমাদের সরণ ভেক্টর। তো এখান থেকে আমরা আমাদের সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বের করতে পারি। সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স না, ডিস্টেন্স হচ্ছে দূরত্ব। ঠিক আছে, তো আমাদের ডিসপ্লেসমেন্ট বের করতে পারি, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত, 80 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার। ঠিক আছে, এখন তোমাদের মনে আসতে পারে কি এখানে কি হইলো, এটাতে কিছুই হইলো না, এটা কেন, যোগ কেন করলাম আমরা, কেন যোগ কেন করলাম? ঠিক আছে, তো আমরা আজকে ওটাই শিখবো, এবং ওটা শেখার পরে আমরা এই প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তখন দেখবা এই প্রবলেমটা খুবই ইজিলি তুমি সলভ করতে পারবা। ওকে, চলো আমরা কি কি শিখবো আজকে দেখি। একটা হচ্ছে ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং এর সম্পর্কে তোমাদের আমি জানি, হয়তো বা ধারণা আছে, তারপরেও আমি একটু ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে, মনে করো একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে, ভেক্টরের হওয়ার শর্ত কি, কোনো একটা, মনে করো এটা, এটা ভেক্টর হওয়ার শর্ত কি, কোনো একটা রাশি ভেক্টর হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে তার দিক থাকতে হবে, মান থাকতে হবে। তার কি থাকতে হবে? দিক থাকতে হবে আর মান থাকতে হবে। এখন যদি আমি অ্যারো চিহ্নের কথাই চিন্তা করি, এখান থেকে এখান পর্যন্ত এটার একটা মান আছে, এটা একটা দৈর্ঘ্য আছে, মনে করো 5 ইউনিট, এবং এর একটা দিক আছে, অ্যারো চিহ্ন দ্বারা আমি এই দিকে বুঝাচ্ছি। ঠিক আছে, তো তাহলে মানও আছে, দিকও আছে। আমাদের জাস্ট এই দুইটা দরকার, অবস্থা নিয়ে মাথা ঘামানোর এখানে কোনো দরকার নাই, ভেক্টরে অবস্থা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। তো যেহেতু ভেক্টর হওয়ার জন্য শুধুমাত্র দুইটা শর্ত দরকার, অন্য কোনো অবস্থান, অর্থাৎ ভেক্টর সীমাবদ্ধ হইতে হবে এমন কোনো কথা না, ভেক্টর স্বাধীন হইতে পারে। ঠিক আছে, আমরা শিখছি সীমাবদ্ধ ভেক্টর স্বাধীন ভেক্টর, তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় ভেক্টরকে শিফট করাইতে পারো, এইটা এরকম তুমি শিফট করাইতে পারবা, এই ভেক্টরটাকে তুমি এখানে নিয়ে আসতে পারবা।
লিখতে পারবা। এ ভেক্টরটাকে তুমি এখানে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, এটা যদি এ ভেক্টর হয়, এটাও এই সে একই ভেক্টর, এইটাও সে একই ভেক্টর, সবগুলাই একই ভেক্টর। ঠিক আছে, আরো যদি স্পেসিফিক্যালি বলতে চাই, ধরি মনে করো যে একটা ভেক্টর তুমি এখানে লিখলা, উম, এ একটা ভেক্টর লিখলা, ওয়াই ওয়াই অক্ষের সমান্তরাল, এটা মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর, এ ভেক্টরটাকে তুমি চাইলে এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো এ ভেক্টর। চাইলে তুমি ভেক্টরটাকে এখান থেকে সমান্তরালভাবে এদিকে শিফট করাইতে পারো, জাস্ট সমান্তরালভাবে শিফট করাবা। ঠিক আছে, কারণ দিক একই হইতে হবে, যদি সমান্তরাল না হয় এর দিক একই হবে না। দেখো সবগুলা দিক একই দিকে, সবগুলা দিক একই দিকে এবং সবগুলোর মান তো একই আছেই। তাহলে ভেক্টর শিফটিং এর বিষয়টা বুঝতে পারছো আশা করি। তাহলে গেল আমাদের ভেক্টর শিফটিং। এবার আমাদের নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, কি বুঝতে হবে আমাদের, নেক্সট যেটা যেটা বুঝতে হবে, আচ্ছা সেটা হচ্ছে আমাদের যোগবিধি, ত্রিভুজের যোগবিধি অর্থাৎ লব্ধি নির্ণয় করার প্রক্রিয়া। সাধারণত ভেক্টরের ক্ষেত্রে লব্ধি নির্ণয় করা হয়ে থাকে দুইটি ভেক্টর যদি আমরা জানি, দুইটি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর যদি হয়, তাহলে দুইটি এই ভেক্টর দ্বয়ের লব্ধি কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমি এখন যেটা বললাম সেটা হচ্ছে সামান্তরিক বিধি। আরেকটা আছে আমাদের কি বিধি, সেটা হচ্ছে আমাদের কি বলে এটা, ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি সামান্তরিক বিধি মূলত একই জিনিস, জাস্ট রূপান্তর করে বলা। ঠিক আছে, হালকা রূপান্তর করে বলা। তো আমরা এ ভেক্টর নিলাম, একটা ভেক্টর নিলাম, আরেকটা ভেক্টর, সরি, একটা ভেক্টর এ নিলাম, আমরা এখন ত্রিভুজ বিধি নিয়ে আলোচনা করতেছি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে মনে করো বি ভেক্টর। তাহলে তাহলে এটার লব্ধি ভেক্টর হচ্ছে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তুমি বলতে পারো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কেন, এ প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নয় কেন, সেটার আনসার নাই। কারণ হচ্ছে এটা একরকম স্বতঃসিদ্ধ, স্বীকার্য বলতে পারো। এটা এটা এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে, এভাবে ডিফাইন করা হয়েছে। তুমি আমাকে বলবা কেন ভাই, কিভাবে, কেন আমি এখানে প্লাস দিব না মাইনাস দিব, মাইনাস দিতে পারবা না, তোমাকে প্লাসই দিতে হবে। এটাই ভেক্টর নির্ণয়ের প্রক্রিয়া। ঠিক আছে, আর বাস্তব উদাহরণ থেকে আমরা এটাই বুঝতে পারি। বাস্তব উদাহরণ থেকে দেখা যায় প্লাস দিলে আমাদের অঙ্ক মিলে, মাইনাস দিলে অঙ্ক মিলে না। তো সেখান থেকে হয়তো বিজ্ঞানীরা বাইর করছে যে এখানে প্লাস হবে, অর্থাৎ আমাদের ম্যাথমেটিশিয়ানরা, জ্ঞানী গুণী ম্যাথমেটিশিয়ানরা। আচ্ছা, তো আসি এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। আচ্ছা, এখন এখন এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ একটা যদি অক্ষ 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 ব্যবস্থা আঁকি, অর্থাৎ কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, আমি এক্স অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আঁকলাম, এদিক বরাবর আমি গেলাম, মনে করো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আমাদের জে ক্যাপ। তো এই দিক বরাবর আমি এতটুকু গেলাম, যাওয়ার পরে যদি এখানে যদি যাই, এই বিন্দুটা যদি বলি, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি, এই বিন্দুটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এই বিন্দুটাকে আমরা কিভাবে বলতে পারি, এদিকে গেলাম, তারপর এখান থেকে এদিকে গেলাম, এদিকে গেলাম মনে করো 3 মিটার, এদিকে গেলাম মনে করো 4 মিটার, তাহলে তাহলে এইদিকে 3 মিটার গেলে 3 i ক্যাপ, এটা হচ্ছে 4 j ক্যাপ, 4 j ক্যাপ। তো যে ত্রিভুজ বিধি বলে, দেখো একটা ভেক্টরের হেডের সাথে আরেকটা ভেক্টরের টেল যুক্ত আছে। দেখো এটার হেডের সাথে বি ভেক্টরের টেল, তাহলে আমরা কি বলতে পারি, হেড টেল, অর্থাৎ এ ভেক্টরের হেডের সাথে বি ভেক্টরের টেল। ঠিক আছে, এ ভেক্টরের হেডের সাথে বি ভেক্টরের টেল, এখানে তাকাও। ঠিক আছে, যদি হয় তাহলে এমন হয়। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। এটা তো অবশ্য মনে আছে, আশা করি এটা মনে থাকা উচিত। এইটা যদি মনে না থাকে তাহলে ভেক্টর কিছুই জানো না তুমি। তো এই ভিডিওটা আমি বলবো তোমার জন্য নয়। ঠিক আছে, তো এটা আশা করি জানো। এটা যদি না জানো তাহলে জেনে আসো তাহলে। আচ্ছা, ঠিক আছে, 3 i ক্যাপ এবং এটা হচ্ছে আমাদের 4 j ক্যাপ। ঠিক আছে, তো আমাদের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা এই ভেক্টরটাকে কি লিখতে পারি, এই ভেক্টরটাকে আমি মনে করো ও এ ধরলাম, তাহলে ও এ ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, এটাকে সরণ ভেক্টর তুমি বলতে পারো, অথবা অবস্থান ভেক্টরও বলতে পারো এই বিন্দুর। ঠিক আছে, সরণ ভেক্টর বললাম আমরা এটাকে, তাহলে ও এ ভেক্টর সমান কি হবে, 3 i ক্যাপ প্লাস 4 j ক্যাপ। ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারো, তাহলে আসো আমরা আমাদের এই জিনিসটা আসলে কি বুঝাইছে সেটা আমরা বুঝিনি। ঠিক আছে, এই জিনিসটা আসলে কি বুঝাইছে আমরা সেটা বুঝে নিই। তাহলে এই জিনিসটা আমরা এখানে একটু আঁকি, আঁকলাম এক্স ওয়াই। ঠিক আছে, তো জিনিসটা কেমন ছিল, এখান থেকে এখান অবধি গেছে প্রথমে, তারপরে ওয়াই অক্ষ বরাবর গেছে, তারপরে আবার এক্স অক্ষ বরাবর গেছে। ঠিক আছে, তো এদিক বরাবর গেছে মনে হয় আমাদের 20 মিটার, এদিক বরাবর গেছে মনে হয় 40 মিটার, এবং এই দিক বরাবর গেছে মনে হয়, দেখি, 20 মিটার, 40 মিটার এবং 60 মিটার, 20, 40 and 60 and 60 মিটার। ব্যাস, তো 20 মিটার, 40 মিটার অ্যান্ড 60 মিটার। এখন ভেক্টর শিফটিং এর এ অনুযায়ী ভেক্টর শিফটিং এর কনসেপ্টটা এখন আমরা এক্ষেত্রে ব্যবহার করব। কেন, কিভাবে হয় জিনিসটা, ওটা এখন আমরা দেখব। আচ্ছা, তুমি এখানে দেখো, এটা কি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর,
20 মিটার এটা x অক্ষ বরাবর, তো এটাকে আমি আমি শিফট করে x অক্ষের উপর নিয়ে আসতে পারি না? এই ভেক্টরটা x অক্ষ বরাবর আছে যেহেতু, এটাকে আমি শিফট করে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো জাস্ট। ঠিক আছে, আচ্ছা নিয়ে আসলাম এখানে এটারে, এতটুকুই, দৈর্ঘ্য যতটুকু আছে ততটুকুই নিয়ে আসবো এখান থেকে, অর্থাৎ এটা প্রজেকশন, এইখান থেকে এখানে নিয়ে আসতেছি, শিফট করে এখানে নিয়ে আসতেছি। যদি এখানে নিয়ে আসি তাহলে এই ভেক্টরটা এখানে থাকবে না, এই ভেক্টরটা এখানে আর থাকলো না, তাহলে এই ভেক্টরটা এখানে চলে আসলো 60 মিটার। ঠিক আছে, তারপর এই ভেক্টরটাকে শিফট করে আমরা যদি এটার একদম শেষ প্রান্তে নিয়ে যাই, নিয়ে যেতে পারি না? পারি, ভেক্টর শিফটিং এর অনুসারে আমরা পারি, দিক একই রাখতে হবে, মান একই রাখতে হবে। তাহলে এটাকে এখানে নিয়ে যাও, এটাকে এখানে নিয়ে যাও। ঠিক আছে, নিয়ে আসলাম এটাকে এখানে, দিক একই রাখতে হবে, মান একই রাখতে হবে, 40 মিটার। তাহলে এটার এখানে থাকবে না, শিফট করে ওখানে নিয়ে গেছি যেহেতু, এটার এখানে থাকবে না, এখানে নিয়ে গেছি। ব্যাস, তাহলে আমাদের এই অবস্থা হইলো যে এটার দিক যেটা 20 মিটার যে ভেক্টর আগের ছিল, সেটার দিক যেটা 60 মিটার ভেক্টর, ওটার দিকে এক অক্ষের দিকে দিলে এটা আমরা এক্সট্রা আবার লেখার দরকার নাই। তাহলে এটা দুইটা মিলে একটা ভেক্টর হয়ে গেল। ঠিক আছে, দুইটা মিলে একটা ভেক্টর হয়ে গেল। তো তাহলে এখন দেখো, এখন আমাদের ত্রিভুজ বিধির মতো হয়ে গেছে না? ত্রিভুজ বিধিকে সিদ্ধ করতেছে তো। এখন যদি আমরা যদি আঁকি, তাহলে এই সরণ, সরণ কিন্তু আগের একই জায়গায় ছিল। ঠিক আছে, আমাদের আগের এই বিন্দুতেই ছিল, এখান থেকে প্রথমে এইদিকে গেছিল, তারপর এইদিকে গেছিল, তারপর আমরা ভেক্টর শিফটিং করে এই অবস্থানে আনছি। এটা দেখানোর জন্য যে কেন আমরা যোগ করছিলাম, যখন আমরা যখন আমরা এখানে সরণ ভেক্টর এখান থেকে এখান পর্যন্ত বাইর করতে গেছি, এটাকে এখানে শিফট করে আনছি, এটাকে এখানে শিফট করে আনছি, তারপর এটাকে এখানে শিফট করে নিয়ে গেছি, এটা এখানে চলে গেছে, আর এটা এখানে চলে আসছে। ব্যাস, হয়ে গেছে। দেখো, বিন্দু কিন্তু ওটাই আছে। ঠিক আছে, তো 20 মিটার প্লাস 60 মিটার, 20 মিটার প্লাস 60 মিটার, দুইটা মিলে আমাদের কত হয়? 80 মিটার। হয়ে গেছে না? দেখো, এটা কি ত্রিভুজ বিধিকে সমর্থন করে না? করে। তাহলে আমরা এই যে আমাদের সরণ ভেক্টর আছে আর ভেক্টর, সরণ ভেক্টর আর ভেক্টর সমান কি লিখতে পারি? 80 i ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। এটা কেন লিখলাম? আশা করি তোমরা একক ভেক্টরের কনসেপ্ট জানো। কারণ এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ ধরি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ ধরি। একক ভেক্টরগুলো কেন? শুধুমাত্র দিক বোঝানোর জন্য। আমাদের এই পুরো ভেক্টরটার মান আছে, কিন্তু দিক বোঝানোর জন্য আমাদের কিছু একটা দরকার, কারণ আমাদেরকে পুরো রাশিটাকে কিসের মাধ্যমে দেখাতে হবে? ভেক্টরের মাধ্যমে দেখাতে হবে, পুরো টার্মটাকে ভেক্টরের মাধ্যমে দেখাতে হবে। এই জন্য এটা হচ্ছে আমাদের মান, আর সরণের মান, আর কোন দিক? আই ভেক্টরের দিক। আই ভেক্টর বললেই তুমি চিনে যাবা, তুমি বুঝে যাবা যে এটা এক্স অক্ষের দিক বুঝাইছে। ঠিক আছে, তো এই কারণে এইটি আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ, দ্যাটস ইট। এবার এটার যদি মান বের করতে বলো, তুমি মানটা বের করে দাও, এটা আর আমার এক্সট্রা করে দেখানোর দরকার নেই। 40 স্কয়ার, দ্যাটস আনসার। হয়ে গেছে। ঠিক আছে, তো এখন তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে, অর্থাৎ এই যে কোশ্চেনটা আছে, এটা তো তোমার জন্য কিছু কোনো ব্যাপারই হওয়ার কথা না। ঠিক আছে না, ইজি পিজি লেমন স্কুইজি। ঠিক আছে, তো এটা কি করে দিব? এটা আশা করি করে দেওয়ার দরকার নাই, এটা তোমরা পারবা। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা তোমরা পারবা। জাস্ট তোমরা তো রেজলিউশন জানো, অর্থাৎ 5 মিটার যেটা আছে সেটাকে এক্স অক্ষ বরাবর নিয়ে আসবা, এটাকে ওয়াই অক্ষ বরাবর নিয়ে যাবা, তারপর শিফটিং এর মাধ্যমে দেখবা তোমরা আগের অবস্থানে ফিরে আসতে পারছো। এখানেও সবগুলা ইয়া হবে আর কি, আই ক্যাপ যত যেগুলো আছে সবগুলা অ্যাড হবে, যে ক্যাপ যতগুলো আছে সবগুলো অ্যাড হবে। ঠিক আছে, তো সেখান থেকে তোমরা তোমাদের সরণ ভেক্টর পেয়ে যাবা। ঠিক আছে, এটা বুঝতে পারলে এটাও বুঝতে পারবে। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, হোমওয়ার্ক। ওকে, আজকের জন্য এতটুকুই, দ্যাটস ইট ফর টুডে। আসসালামু আলাইকুম।